আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন তিনি এই চেয়ারে ছিলেন। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। সদস্যবৃন্দ, জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দর প্রতি গভীর শোক জানাই এবং আল্লাহর কাছে কামনা করি এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সালামুন আলা নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم। আজকে একজন মহান ব্যক্তি যিনি ৬ বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের ২য় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওয়াহুয়াল আজিজুল গফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়াপরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়াউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে
এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরো অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সবকিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের উঠতে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন, প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গে হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল, যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান বাবার দরবারে এই দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার, তিনি লিখতেন SIR কে। তো একজন সুট বুটেড আপাদমস্তক জেন্টলম্যান, তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন। তাকে 3 পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পায়জামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত
রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি আমার তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকে এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন। তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মানে স্পিকার, ধন্যবাদ আপনাকে। নীরবতা পালন শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك وافعل بنا خير كما أنت شأنك. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك لا حول ولا قوة إلا بالله. لا ملجأ ولا منجا من الله إلا إليك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب اغفر وارحم أنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আমরা এখানে কতিপয় গুনাহগার। আল্লাহ, একটা দেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে পবিত্র সংসদ এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কাছ থেকে খালেদা জিয়া, যাকে পেয়েও মালিক সংসদে আমরা তাকে পাই নাই। আল্লাহ, আমাদের সবার আমিনের গুণে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা এখানে সবাই মজলুম, কেউ না কেউ এমন কোনো ব্যক্তি নাই যারা কষ্ট করে এই জায়গায় আসে নাই। যাদের দ্বারা কষ্ট পাইছে মালিক, তাদেরকে তুমি শাস্তির আওতায় এনে দাও মালিক। আমরা যেন আল্লাহ জনপ্রতিনিধি হয়ে সবাইকে সেবা করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুতি নিয়ে মানুষ সেবার কারিগর হিসেবে তুমি আমাদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করে দাও। কাজ করে এই সংসদের সংসদ নেতা আল্লাহ, বাবা মা ভাই হারিয়ে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, এই দেশের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবার এই দোয়ার উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। এই সংসদে যারা যেভাবে আল্লাহ নির্যাতিত হয়েছে, যাদের হাহাকার তোমার
আসমানের জমিনে থেকে তোমার আরশে আজিমে গিয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ দিলেন নেক মাকসাদ গুলাকে আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমরা একদিন আল্লাহ কবরবাসী হয়ে যাব, কবরে যাইবার আগে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, পাপকে ঘৃণা করানো অন্তর আপনি তৈরি করে দেন মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান। আল্লাহ আমাদেরকে তুমি এমনই ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যেভাবে মানুষ আমাদের প্রতি খুশি থাকে মালিক। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাদ দাওয়াতাল মুস্তাররিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ওয়া রাহমনি। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্টভাবে যে প্রশ্নের একটাই উত্তর দিয়ে আসছে, পালিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। তার মানে বুঝতেই পারছেন আমি কোন প্রশ্নটি করতে চাইছি। আমি আসলে প্রশ্ন করতে চাইছি যে শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালিয়েছিলেন, নাকি তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রেখে আসা হয়েছিল? পালানো আর রেখে আসার মধ্যে যে বিরাট পার্থক্য আছে সেটা তো মানেন। কিন্তু আমি আজকে এই একটি শব্দ নিয়েই কথা বলতে চাই, পালানো। কারণ শব্দটা যত সহজে বলা হচ্ছে, পুরো ঘটনা কিংবা ঘটনা পরম্পরা তো 2 বছরে আমাদের কাছে ততটা সহজ লাগেনি। আপনার কাছে লেগেছে, আমার কাছে লাগেনি। এবং যারা এই শব্দটা ব্যবহার করছেন তারা ইচ্ছাকৃতভাবে একটি বিশাল রক্তাক্ত এবং পূর্ব পরিকল্পিত অধ্যায়কে আড়াল করছেন। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা পালিয়েছেন বলার তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে স্বঘোষিত ইতিহাসবিদ, একসময়কার রাজনৈতিক নেতা, পরবর্তীতে সংবাদপত্রের এডিটর হয়ে যাওয়া লোকজন, সাংবাদিক, বিশ্লেষকরা, আন্তর্জাতিক লবিস্টরা, বিদেশিরা অনেকেই আছেন। বলাই বাহুল্য এদের জন্মটাই আসলে আওয়ামী বিরোধী শিবিরে, এদের কাজকর্ম আওয়ামী লীগের বিরোধিতা, এদের বেড়ে ওঠা শেখ হাসিনা বিদ্বেষের ভেতর দিয়ে। আরো বড় কথা হলো, এদের প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় দ্বিধাহীন, ব্যর্থহীন। প্রথমে সেই প্রেক্ষাপটটা বলা দরকার, যেটা না বললে 5ই আগস্টের ঘটনা বোঝা যাবে না। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছিল সেটাকে কেউ কেউ ছাত্র আন্দোলন বলছেন, কেউ বলছেন গণ অভ্যুত্থান। কিন্তু ঘটনাক্রম বিশ্লেষণ করলে একটি ভিন্ন চিত্র আমাদের সামনে আসে। কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন কিভাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সরকার উৎখাতের রাজনৈতিক মঞ্চে পরিণত হলো, সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি এখনো পর্যন্ত। কোটা সংস্কারের দাবি তো সরকার মেনেও নিয়েছিল, কিন্তু আন্দোলন থামেনি, থামানো হয়নি। টাকা এসেছে, অস্ত্র এসেছে এবং মেটিকুলাস ডিজাইন হয়েছে। কারণ আন্দোলনের ভেতরে একটি পরিকল্পিত এজেন্ডা ছিল, যেটা কোটা সংস্কারের সাথে কোনো সম্পর্কই রাখত না। 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশ জুড়ে যা শুরু হয়েছিল সেটাকে সরলভাবে বিক্ষোভ বলা যাবে না। পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হলো, থানায় আগুন দেওয়া হলো, নিরস্ত্র পুলিশ সদস্যদের ধরে ধরে পিটিয়ে হত্যা করা হলো, ঝুলিয়ে রাখা হলো, পুড়িয়ে মারা হলো। এই মানুষগুলো সরকারি কর্মচারী ছিলেন, দেশের নাগরিক ছিলেন, পরিবার ছিল তাদের। কিন্তু তাদেরকে যেভাবে হত্যা করা হলো সেটা দেখে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে উঠবে। একজন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে তার লাশের উপর নৃত্য করা হয়েছে, একজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণরোষের প্রকাশ নয়, এটা পূর্ব পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের সহিংসতা। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, মন্দির ভাঙা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, সরকারপন্থী বলে পরিচিত ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে, মেট্রো রেলের স্টেশন ভাঙচুর হয়েছে। এগুলো ছাত্রদের কাজ ছিল না, সংগঠিত সশস্ত্র গোষ্ঠী এই হামলাগুলো পরিচালনা করেছিল এবং ছাত্র আন্দোলনের আবরণকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছিল। সাধারণ মানুষকে বলা হয়েছিল এটা তাদের অধিকার আদায়ের
আন্দোলন এবং শেখ হাসিনা সেটা থামিয়ে দিতে চাইছে, শেখ হাসিনা মানুষ মারছে। কিন্তু আসলে ছিল একটি পরিকল্পিত রাষ্ট্র ক্ষমতা দখলের নীল নকশা, যার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মহলের সক্রিয় সম্পৃক্ততা ছিল, অর্থায়ন ছিল, অস্ত্র দিয়ে সহযোগিতা ছিল, ট্রেনিং ছিল এবং দীর্ঘকালের একটি প্ল্যান ছিল। এই প্রেক্ষাপটটাকে আপনি মাথায় রেখে আমরা এবার 5ই আগস্টের দিকে ফিরি। 2024 সালের 5ই আগস্ট। 4 আগস্ট রাতে গণভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। আপনারা সবাই পত্রপত্রিকায় দেখেছেন। পরবর্তীতে 3 বাহিনীর প্রধান, আইজিপি, র্যাবের ডিজি সহ শীর্ষ সামরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে জানিয়েছিলেন পরিস্থিতি সামাল দেওয়ার মতো আর কোনো শক্তি তাদের অবশিষ্ট নেই। পুলিশের গোলা বারুদ শেষ হয়ে গেছে, বাহিনী ক্লান্ত, আর মাঠে টিকে থাকা সম্ভব নয়। তাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেওয়া হলো। শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও, কিন্তু আমি দেশ ছেড়ে কোথাও যাব না। কারণ তাকে তখনই দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরাসরি দেশ ছাড়ার প্রস্তাব নাকচ করেছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন তিনি যাবেন না। এই যে গণভবনে কবর দিয়ে দাও, এটা কি একটি সাধারণ বাক্য? আপনার কি মনে হয় না এই একটি বাক্যেই আছে সমস্ত পালানোর তত্ত্বকে মিথ্যা করার প্রমাণ? একজন মানুষ যিনি পালাতে চান তিনি কিভাবে কথা বলেন? যে মানুষ ভয়ে পালাতে চায় সে প্রাণ ভিক্ষা করে, সে মৃত্যুকে আলিঙ্গন করতে বলে না। শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন, লড়তে চেয়েছিলেন, কিন্তু চারপাশ থেকে চাপ আসছিল এবং একটি বিশেষ কারণে সামরিক কর্মকর্তারা অত্যন্ত জরুরি ভিত্তিতে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে বলা হয়েছিল গোপালগঞ্জে যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে কি হয়েছিল সেটাও আমরা জানি। আসুন সেটাও বিস্তারিত আলোচনা করি। যে বিশেষ কারণের কথা বললাম সেটা হচ্ছে, সেদিন একটি পরিকল্পনা ছিল গণভবনে হামলা করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করে তাদের লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখার। এই তথ্য গোয়েন্দা সূত্রে সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল। বাংলাদেশের ইতিহাসে এরকম পরিকল্পনা তো নতুন নয়। 1975 সালের 15ই আগস্ট এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজের বাসভবনে সপরিবারে হত্যা করা হয়েছিল। একই বছর 3রা নভেম্বর জেলের ভেতর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। ইতিহাসের সেই ভয়ানক পুনরাবৃত্তি ঠেকাতেই সেনাবাহিনী শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করেন। তাকে স্পষ্ট বলা হয় শেখ হাসিনাকে প্রাণে বাঁচাতে হলে তাকে এই মুহূর্তে গণভবন ছেড়ে যেতে হবে, এই সিদ্ধান্ত এখনই নিতে হবে। ছোট বোন শেখ রেহানা কাঁদতে কাঁদতে তার বড় বোনকে বলেন, চলো চলে যাই আমরা। অবশেষে জয় এবং শেখ রেহানার কথায় শেখ হাসিনা রাজি হন হেলিকপ্টারে চড়তে। এর পরের ঘটনাক্রমটা একটু মনোযোগ দিন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J হারকিউলিস সামরিক পরিবহন বিমান, কল সাইন ছিল AJAX-1431। বাংলাদেশের বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড়াল দেয় বিমানটি। অফিসিয়াল কাগজে লেখা ট্রেনিং ফ্লাইট। বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়েছে যাতে রাডারে ধরাও না পড়ে। আর ভারত সীমান্ত পার হওয়ার পরে সেই বিমানটিতে 2 দিক থেকে ভারতীয় রাফায়েল বিমান পাহারা দেয়। সেদিন ফ্লাইট রেডার 24-এ বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানটি ছিল এই AJAX-1431 বিমানটি বা ফ্লাইটটি। 29,000-এরও বেশি মানুষ একসাথে বিমানটির গতিপথ অনুসরণ করছিলেন। বিমানটি ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে বিকেল 5:36 অবতরণ করে। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নামিয়ে দিয়ে পরদিন সকালে 7 জন সামরিক ক্রু সদস্যকে নিয়ে বিমানটি আবার ঢাকায় ফিরে আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বলি আপনাদের। সেই AJAX-1431 বিমানটি আজও বাংলাদেশ বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে, সেনাবাহিনী ব্যবহার করছে। এই 7 জন সামরিক ক্রু কর্মকর্তা আজও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের একজনকেও বরখাস্ত করা হয়নি, একজনকেও তদন্তের মুখোমুখি করা হয়নি, একটি কোর্ট মার্শালও হয়নি তাদের বিরুদ্ধে।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রকাশ্যে স্বীকার করেছেন যে সেদিন তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বাংলাদেশের বিমান বাহিনী নিজেই ভারতের কাছে হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ভারত তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিল। এমনকি IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান সেদিন AJAX 1431 কে ভারতীয় আকাশসীমায় নিরাপদ এসকর্ট দিয়েছিল। এই সমস্ত তথ্য একটা কথাই বলছে, এটা একটি রাষ্ট্রীয়ভাবে সমন্বিত দুই দেশের সামরিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত নিরাপদ স্থানান্তর অপারেশন বা অভিযান। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিকে তার জীবন বাঁচাতে নিরাপত্তা বাহিনী এই কাজটি করেছে, এই অভিযান পরিচালনা করেছে। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে এবং সেই কাজে অংশ নেওয়া সকল কর্মকর্তা এখনো দায়মুক্ত অবস্থায় পদে বহাল আছেন। এই যুক্তি কি গ্রহণযোগ্য? একটুও না। তাহলে এই পালানো শব্দটা কোথা থেকে এলো? এলো রাজনৈতিক প্রয়োজন থেকে। কাদের প্রয়োজন ছিল? ইউনূসের প্রয়োজন ছিল, ইউনূসের বাহিনীর প্রয়োজন ছিল, উপদেষ্টাদের প্রয়োজন ছিল, বিএনপির প্রয়োজন ছিল, জামায়াতের প্রয়োজন ছিল এবং এই এনসিপির গুন্ডাদের প্রয়োজন ছিল। আর প্রয়োজন ছিল বাংলাদেশে যারা ন্যারেটিভ তৈরি করেন বিদেশি পয়সায় তাদের। কারণ পালানো শব্দটা ভীরুতার ছবি আঁকে, পরাজয়ের গন্ধ ছড়ায়। যারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হলো এই বয়ানটা যে শেখ হাসিনা ভেঙে পড়েছেন, শেষ হয়ে গেছেন, পালিয়েছেন। যেমন এই মুহূর্তে বাংলাদেশের এসব ন্যারেটিভ উৎপাদনকারী লোকজন বলছে শেখ হাসিনা নাকি মারা গেছেন, আর তার AI দিয়ে তার ভয়েস মানুষ কথা বলছে। তাহলে অনেক কিছুই মিথ্যা হয়ে যায়। আমার সাথে কথা বলার ব্যাপারটিও আসলে তাহলে মিথ্যা হয়ে যাবে, সে প্রসঙ্গ থাক। কিন্তু যে মানুষটি 4 আগস্ট রাতে সামরিক কর্মকর্তাদের বলেছিলেন গুলি করে মেরে ফেলতে, যিনি বিদায়ী ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সামরিক কর্মকর্তারা সেই অনুমতিটুকুও দেয়নি, যিনি দিল্লি থেকে দলীয় বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, তাকে পালানো মানুষ বলা যায় না। আরো অনেক কিছু বলতে পারেন শেখ হাসিনাকে, কিন্তু পলাতক শেখ হাসিনা বলাটা অন্যায়, মিথ্যাচার এবং অবশ্যই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। আর এই জুলাই সন্ত্রাসের সময় যে মানুষগুলোকে স্বপ্ন দেখিয়ে রাস্তায় নামানো হয়েছিল তারাও আজ বুঝতে পারছেন যে তাদের ব্যবহার করা হয়েছিল। পুলিশ হত্যার নৃশংসতা, সরকারি সম্পত্তি ধ্বংস, সংখ্যালঘুদের বাড়িতে আগুন, এগুলো ছিল একটি পূর্ব পরিকল্পিত সহিংস ক্ষমতা দখলের মেটিকুলাস ডিজাইন। সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের আবেগকে হাতিয়ার বানিয়ে পেছন থেকে অন্য একটি শক্তি তাদের লক্ষ্য পূরণ করে দিয়েছে। আর সেই লক্ষ্যটা কখনো কোটা সংস্কার ছিল না। শেখ হাসিনা সারা জীবন বলে এসেছেন শেখ হাসিনা পালায় না। 5ই আগস্ট তিনি সেটা প্রমাণ করেছেন, তিনি পালাননি। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে, সেনাবাহিনীর ক্রুর তত্ত্বাবধানে দুই দেশের সামরিক বাহিনীর সমন্বিত অপারেশনে তাকে একটি নিশ্চিত হত্যার হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই বিমান আজও উঠছে, সেই ক্রুরা আজও দায়িত্বে আছেন। ইতিহাস নিজেই বলছে কি ঘটেছিল সেদিন। যারা এটাকে পালানো বলছেন তারা নিজেকে মিথ্যা বলছেন, ইতিহাসকে মিথ্যা বলছেন। এবং মিথ্যা ইতিহাস খুব বেশি দিন যে টেকে না তা তো আমরা ইউনূসের শাসনের শেষ দিকেই বুঝে ফেলেছি, দেখে ফেলেছি। সবাই বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমরা প্রতারিত হয়েছে। ভেবে দেখুন আপনি আর এই পালানো নিয়ে আপনি আর কতবার প্রতারিত হতে চান? আপনি কি আবারও শেখ হাসিনা পালিয়েছেন বলে নিজেকে প্রতারিত করতে চান? ভালো থাকবেন সবাই।